আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো করতে হয়। আমরা এতদিন মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ধরনের কমান্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। বিভিন্ন ধরনের কমান্ডগুলো আমরা দেখেছি কোন কমান্ডের কি কি নাম, কি কাজ। এগুলো দেখে দেখে আমরা একটা ধারণা পেয়েছি যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের মনের মতো অনেক কিছুই করতে পারবো, অনেক কাজ আমরা কমপ্লিট করতে পারবো। রান্নার মশলা সম্পর্কে ধারণা থাকলে তার রান্না যে সুন্দর হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। রান্নার মজাদার দুই ব্যক্তির হয়। কিছু মানুষের রুচিতেই বা হাতের মধ্যেই এমনিতেই জাদু থাকে, সামান্যতেই ধরে নিতে পারে। এই শ্রেণীর ব্যক্তিদের হাতের রান্নাগুলো মজা হয়। আরেক শ্রেণীর লোকের রান্না মজা হয় যারা প্র্যাকটিস করেছেন, পর্যাপ্ত পরিমাণের মেহনতের ফলে তার সেই অর্জন। এই দুই শ্রেণীর মানুষের পাক মজা হয়। ঠিক আপনি যখন কোনো কাজ করবেন, আপনি সেই কাজটা বা আপনার সেই কাজটা অন্যের কাছে পছন্দ হবে তখন, তখন আপনি ক্লান্ত পরিশ্রম করে এই দক্ষতা আপনি অর্জন করবেন। আরেকটা হলো আপনার হাতের রুচি আছে, আপনার হাতের মধ্যে জাদু আছে, আপনি সামান্যতেই কাজটা ধরে ফেলতে পেরেছেন। এই দুই ব্যক্তিদের কাজের ক্ষেত্রে বা এই দুই ব্যক্তিদের কাজে ক্লায়েন্ট সন্তুষ্ট থাকে। আপনি দুই ব্যক্তির কোনো এক ব্যক্তি হতে হবে। একটা হলো আমি সামান্যতে ধরে ফেলেছি, দেন আমি খুব চমৎকার ভাবে কাজ করতে পারি। আরেকটা হলো আমি পারি না, আমাকে পারতেই হবে, এই দক্ষতা আমাকে অর্জন করতেই হবে, এটার বিকল্প নেই। আমি এটার উপর দক্ষতা অর্জন করে আমার প্রফেশন হিসাবে এটাকে বা আমার কেরিয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করতে চাই, বা আমার দক্ষতা সেই জায়গা নিয়ে যেতে চাই যে দক্ষতার বলে মানুষ আমার কাজের উপর সন্তুষ্ট থাকে। আজকের ক্লাসের ওই সকল কাজগুলোর মধ্য থেকে যে সকল কাজগুলো আমরা ইতিমধ্যে দেখে আসছি, ওই সকল কাজগুলোর সমন্বয়ে আমরা কিছু প্রজেক্টের কাজ করব। যেই কোনো প্রজেক্ট কাজ করার জন্য আপনাকে তিনটা স্টেপ মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি কোন ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে পেজ এবং ওরিয়েন্টেশন মার্ক করতে হবে, পেজ সেট আপ করে নিতে হবে। দ্বিতীয়ত হলো আপনাকে টাইপ করতে হবে। তৃতীয় স্টেপ হলো আপনাকে সাজাইতে হবে। এই তিনটা স্টেপে আপনি যেই কোনো প্রজেক্টের কাজ সম্পন্ন করতে পারবেন। এক নাম্বার কি বলেন? পেজ সেট আপ করতে হবে। এক নাম্বার পেজ আমার কাজের ক্যাটাগরি অনুযায়ী, কাজের ক্যাটাগরি অনুযায়ী আমাকে আমার পেজ সেট আপটা করে নিতে হবে প্রথমেই। দ্বিতীয়ত ওরিয়েন্টেশন টাইপ করতে হবে। টাইপ করতে হবে, অর্থাৎ আপনি যে প্রজেক্টটি করবেন সেই প্রজেক্টটির টাইপ গুলো দ্বিতীয় স্টেপে কি করে ফেলবেন, করে ফেলবেন। তৃতীয়, সাজাতে হবে। মেকআপ দিতে হবে। এই তিনটা স্টেপে আপনার কাজ সম্পন্ন হবে। তিনটা স্টেপে আপনার কাজ কি হবে?
সম্পন্ন হবে। তাহলে পেজ সেটআপের কথায় আসি। আপনি যখন কাজ শুরু করবেন, সেই কাজটা কোন ক্যাটাগরি, এটা অবশ্যই আপনাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন আপনার কাছে যদি বাসা ভাড়ার নোটিশ নিয়ে আসে, তাহলে বুঝতে হবে এটি A4 সাইজের পাশাপাশি, তাই না? জি। আপনার জি কাছে জি। বায়োডাটা নিয়ে আসে, তখন আপনাকে বুঝতে হবে এটি A4 সাইজের পাশাপাশি। খাড়াখাড়ি, আচ্ছা। কি বলেন? জি। অথবা দরখাস্ত নিয়ে আসলো, সেটাও A4 সাইজের খাড়াখাড়ি। খাড়াখাড়ি। আপনার কাছে চুক্তিপত্র নিয়ে আসি, স্ট্যাম্প, তখন আপনাকে বুঝতে হবে এটি লিগ্যাল সাইজের খাড়াখাড়ি। হুম। জি ওকে? জি। আবার যদি আপনার কাছে কেউ পেড নিয়ে আসে, তখন আপনাকে বুঝতে হবে এটি কাস্টম সাইজ, এবং সেই কাস্টম সাইজ অনুযায়ী আমাকে কি করতে হবে, সেট আপ করতে হবে। সেট আপ করতে হবে। কোথায় কি কতটুকু পরিমাণ মার্জিন ফাঁকা রাখতে হবে, সেই অনুযায়ী আমাকে করে নিতে হবে। এটা হলো ফার্স্ট কাজ। ওকে? জি। সেকেন্ড জি। কাজ হলো আমাকে টাইপ করতে হবে। টাইপের পরপরই বা টাইপের শুরুতেই আমাকে ফাইলটিকে সেভ করে নিতে হবে। টাইপের সাথে সাথে শুরুতে অথবা শেষে আমাকে ফাইলটিকে কি করে নিতে হবে, সেভ করে নিতে হবে। ফাইলটি আমি সেভ করব সব সময়। যেই ক্যাটাগরির কাজ করব সেই ক্যাটাগরির শিরোনাম অনুযায়ী আমাকে ফাইলটি কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করতে হবে। যেমন বায়োডাটা, যেমন কি বা- বায়োডাটা, ডাটা। শিরোনাম বায়োডাটা, তাহলে আমি আমার ফাইলটি কি নামে সেভ করব, বায়োডাটা নামে। বলেন? বায়োডাটা নামে। বায়োডাটা নামে। তার মধ্যে একাধিক বায়োডাটা হতে পারে। তা আমি যদি শুধু বায়োডাটা দিই, তাহলে এই বায়োডাটাটা কার সেটা তো আমাকে ক্লিয়ার করতে হবে, ফাইল দেখলেই যাতে আমি বুঝতে পারি। এই জন্য আমাকে কি করতে হবে, বায়োডাটা তার নাম হচ্ছে তার টোটাল নামও সেই বিষয়টা পাশাপাশি উল্লেখ রাখবো। করতে হবে। এই বায়োডাটার কার, বায়োডাটার সাথে তার নামটা কি করতে হবে, লিখে লিখতে দিতে হবে। হবে, মেনশন করে দিতে হবে। তাহলে আমি দেখলে বুঝতে পারবো এটা অমুকের বায়োডাটা। সে যদি 2-4-5 বছর পরেও আসে, যদি বলে যে ভাই আমার বায়োডাটাটা করে দেন, আপনি যদি তার নাম দিয়ে সার্চ করেন, যদি আপনার কম্পিউটার ঠিক থাকে, আপনার কাছে সংরক্ষণ থাকে, তখন তো এটা পেয়ে যাবেন। তাহলে আপনাকে আর বায়োডাটা করা লাগতেছে না, লাগবে? না। না। জি না। তাহলে সংরক্ষণও অনেক সময় কি হয়, সঞ্চয় হয়, কাজে লাগে। সময় সঞ্চয়। আপনি যদি সংরক্ষণ করেন কম্পিউটারের মধ্যে, আপনি যে কাজটা করতে 1 ঘন্টা লাগবে, সেই কাজটা কিন্তু সংরক্ষণ করার কারণে মাত্র 2 মিনিটে প্রিন্ট আউট করে দিতে পারছেন, তাই না? জি। জি স্যার। কম ক্লায়েন্ট থেকে যদি আপনি তখন 15 টাকাও নেন, ক্লায়েন্ট খুশি হয়ে জড়াবে, বলবো যে কম্পোজ করতে আসছি, এটার কাজ তো রেডি, তাই না? জি। ফার্স্ট কি করতে হবে আমাকে, পেজটা পেজ সেট আপ করতে হবে। সেট আপ করে নিতে হবে আমার কাজের ক্যাটাগরি অনুযায়ী। আমি এখন কাজ করব চুক্তিপত্র। আমি যদি এই মুহূর্তে কাজ নিয়ে বসে থাকি A4 এর পাশাপাশি, তখন আমার কাজের মধ্যে কি হবে? বিঘ্ন ঘটবে। হ্যাঁ। এই জন্য আমরা কি করব, সব সময় আমাদের কাজে কোন ক্যাটাগরি কাজ হবে সেই ক্যাটাগরি অনুযায়ী পেজ সেট আপ করে নিব। সেকেন্ড হলো টাইপ করে যাব। সেকেন্ড কি, টাইপ তাই। করে যাব। টাইপ করে গেলে আমরা বুঝতে পারবো আমার এখানে কতটুকু পরিমাণ গ্যাপ দেওয়া লাগবে, সাইজটা কতটুকু করা লাগবে, কোন জায়গা কি করতে হবে। টাইপ কমপ্লিট হওয়ার পরে গিয়ে আমি এটা কিন্তু মন মতো সাজাইতে পারবো। কিন্তু আমি যদি সাজায় সাজাইয়া যাই, অনেক সময় দেখা গেছে আমার পেজটা কি হয়ে গেল, 2 পৃষ্ঠা চলে গেল। আবার আমার এই সাইজটাকে ছোট করতে হবে। ছোট করতে গেলে আমার মেকার মধ্যে আরেক সমস্যা হবে। এর জন্য সেকেন্ড টাইমে কি করে নেব, শুধুমাত্র কম্পোজ করে নিব। থার্ড হলো কম্পোজ কমপ্লিট। এবার আমি এটাকে সাজাবো। এবার আমি এটাকে কি করব, সাজাবো। সাজাবো। সাজাও। যেমন আপনি পেজ সেট আপ করলেন, এটা A4 সাইজে কাজ করবেন, একটা বায়োডাটা কাজ করবেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে পেজ সেট আপ। পেজ সেট আপে যাওয়ার পর এখানে সাইজ থেকে আপনি A4 করে নেন। মার্জিন যদি আপনি চতুর্পাশে 1 ইঞ্চি পরিমাণ দেন, সেক্ষেত্রে মার্জিনে কি 1 ইঞ্চি পরিমাণ করে দেন, চতুর্পাশে 1 ইঞ্চি পরিমাণ। ওকে? এবার আপনি কম্পোজ শুরু করেন। আপনার কম্পোজ, এটা বাংলা অথবা ইংরেজি বায়োডাটা নেন। আপনার যে কোনো ফরম্যাট দরকার হবে আপনি নেটে চলে যাবেন। যে কোনো ফরম্যাট দরকার হবে কোথায় চলে যাবেন, নেটে। আপনাকে
কোনো কাজ নিয়ে পেছনে তাকাতে হবে না, কোনো কাজ নিয়ে কি করতে হবে না, পেছনে তাকাতে হবে না। আপনি যদি কাজ জানেন, তাহলে সেই কাজটা ক্লায়েন্ট যে ক্যাটাগরি নিয়ে আসুক, আপনি নেট থেকে একটা ফরম্যাট দেখে সেম ওইভাবে কাজটি করে দিতে পারবেন। যেমন আমরা এখানে করছি বায়োডাটা, এই যে বায়োডাটা ফরম্যাট, বায়োডাটা ফর ম্যারেজ, মানে বিয়ের আলাদা একটা ইয়া হয়, যেখানে মধ্যে বংশের বিভিন্ন ধরনের ইয়ে থাকে, পরিচয় থাকে, কয় ভাই বোন, ছেলে মেয়ে কয়জন, এমনকি আপনার বাবা কি করে, মা কি করে, গার্ডিয়ান কে, কোন ভাই কি করে, কোন বোন কি করে। এটা হলো ম্যারেজের ইয়া। ওকে। তো বায়োডাটার মধ্যে আপনি দেখে নেবেন কোন বায়োডাটা কোন ক্যাটাগরির লোকটা চাচ্ছে। বায়োডাটা ক্লিক করলাম, এখন দেখেন এখানে অনেক ধরনের বায়োডাটা দেখা যাচ্ছে। আপনার কোন বায়োডাটা আপনার লাগবে, যে বায়োডাটা আপনার লাগবে সেই বায়োডাটার মধ্যে আপনি ক্লিক করেন, অথবা সেভ করে নেন কম্পিউটার মধ্যে। আমরা এটাকে পাশাপাশি ভাবে রাখলাম প্রথমে কম্পোজ করার জন্য। এভাবে আমরা এই বক্সটিকে এইভাবে ধরে আমাদের এই যে প্রোগ্রামের বক্সটিকে ছোট বড় করতে পারবো, এই জায়গাগুলো ধরে দেখেন। মাউসটাকে নিয়ে গেলে যেমন আমরা টেক্সট বক্স তো বড় ছোট করি, এভাবে আমরা আমাদের যে কোনো ফাইলকে বা ফটোকে আমরা ছোট বড় করতে পারবো। এটাকে আমরা পাশাপাশি ভাবে রাখলাম, দেন একটু বড় করে নিলাম। এবার আমরা কম্পোজ করে যাব, প্রথমে কি করব, কম্পোজ করে যাব। ওকে। এখানে আরো অনেকগুলো অ্যাড্রেস থাকে, তারা এভাবে দেয়নি।
দেখেন এখানে একটা টেবিল আছে। তো এই টেবিলটা আমরা চলে যাবো আমাদের ইনসার্ট। ইনসার্ট থেকে আমরা টেবিল তৈরি করে নেবো। কয়টা ঘর আছে? তোমার চারটা ঘর। এক দুই তিন চার। নিচের দিকে দেখতে পাচ্ছি কয়টা রো? পাঁচটা রো। দুই তিন চার পাঁচ। এবার আমরা এখানে লিখে ফেলবো এক্সাম নেম ইয়ার অফ পাস। কিবোর্ডের টেপ বাটনের মাধ্যমে আমরা পরবর্তী ঘরে কার্সর পয়েন্টটাকে নিয়ে যেতে পারবো। মূলত এডুকেশন যেটা, সেটা মূলত এই পর্যন্ত। তারা এখানে এটা ইয়ে করেছে, যেটা হলো আমার এক্সট্রা নলেজ। এক্সট্রা নলেজটা আমরা এক্সট্রা ভাবে ইয়ে করি। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে কম্পিউটার নলেজ। কম্পিউটার নলেজ দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস, টালি, ইআরপি, মানে যেটা সে এই যে এখানে কোর্সটা করেছে এটা কম্পিউটার বিষয়ক, কিন্তু সে এখানে এই জায়গার মধ্যে এটাকে অ্যাড করে দিয়েছে, যেটা ভুল ছিল। তো আমরা এখান থেকে এটা দিব না, আমরা এটাকে ডিলিট করে ফেলবো। ডিলিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেআউট, দেন ডিলিট থেকে চলে যেতে হবে ডিলিট রো। তখন আমার এটি ডিলিট হয়ে যাবে। এবার আসেন এক্সট্রা যে নলেজ গুলো আছে সেগুলো লিখি। এখানে অ্যাড্রেসটা তারা লাস্টে দিয়েছে। আমরা আমাদের বাংলাদেশে যে ফরম্যাটটি আছে, এটা আমরা নামের পর পরে অ্যাড করি, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। আপনি চাইলে ওইভাবে অ্যাড করতে পারেন। যেহেতু একটা ফরম্যাট থেকে আমরা ফলো করছি, তো আমরা এই ফরম্যাট থেকে ভালো করে অনুসরণ করি। ডিক্লারেশনের মধ্যে কি আছে দেখি আমরা। এখন দেখেন আমরা কম্পোজ শেষ করলাম। প্রথমত আমরা পেজ সেট আপ করলাম। সেকেন্ড হলো কম্পোজ শেষ করলাম। কম্পোজ শেষ করার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিমাণ লেখা আছে,
ওই পরিমাণ লেখার যে সাইজ আছে 12 সাইজ, 12 সাইজ অনুযায়ী ওই আমাদের পেজটা ভরাট হচ্ছে না, হচ্ছে? বলেন, কথা বলেন, ভরাট হচ্ছে? না, ভরাট না, না। ভরাট যেহেতু হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? ফন্ট অবশ্যই বাড়াতে হবে। ফন্ট সাইজটা তুলনামূলক একটু বাড়িয়ে দিতে হবে। যেমন আমি এখান থেকে কন্ট্রোল A দিলাম, কন্ট্রোল A দেওয়ার ফলে কি হলো? পুরো পুরো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেল। অথবা আমরা সিলেক্ট থেকে সিলেক্ট অল ক্লিক করলে পুরোটা কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে সিলেক্ট যাবে। হয়ে যাবে। এবার আমি এখান থেকে তুলনামূলক একটু বাড়িয়ে দিলাম, আহামরি বাড়াবো না, হয়তো 14 দিলাম, অথবা 16 দিয়ে দেখবো। 16 ঠিক আছে। যতটুকু পরিমাণ গ্যাপ আছে সেটা আমাদের লাইন স্পেসিং আমরা গ্যাপ করে দিব। এখন দেখেন এই জায়গার মধ্যে আমাকে একটু রেঞ্জ করতে হবে। কি করতে? রেঞ্জ করতে হবে। রেঞ্জ মানে হলো, এই দেখেন এই যে ক্লোন গুলো সব এক সিরিয়াল, দেখতে পাচ্ছেন? জি। এটাকে রেঞ্জ বলে। এটাকে কি বলে? রেঞ্জ। 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 এই রেঞ্জটা আপনাকে করতে হবে। এটা কিভাবে করতে হয়? এটা টেপ সেট করে কিবোর্ডে টেপ বাটন দিতে হয়। টেপ বাটন কোথায় আছে বলেন দেখি? বাম পাশে ব্লকের উপরে, ফার্স্ট উপরের বাম দুই পাশে বাটন নিচে। উপরে ক্যাপ, টপার ক্যাপ টপার বাটনে। লকের উপরে ট্যাব। তো এই ট্যাবটা সেট করতে হয়। এই ট্যাবটা কি করতে হয়? সেট করতে হয়। যেমন আপনি ক্লোনের শুরুতে ক্লিক কার্সর পয়েন্টকে রাখলেন, কিবোর্ড থেকে ট্যাব দিলেন, যে এই যে একবার ট্যাব দেওয়ার দ্বারা যতটুকু পরিমাণ দূরত্ব গিয়েছে, তা আপনি যদি চান সবগুলোকে এক সিরিয়াল ইয়ে করতে, তাহলে আপনি চাইলে এইভাবে করতে পারেন। এইভাবে প্রত্যেকটা ক্লোনের শুরুতে দিলেও আপনার হবে। কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে জি। হ্যাঁ, অনেক সময়টা লাগবে। এই যে আপনি চাইলেও এভাবে করতে পারেন। অথবা আরেকটা সিস্টেম যেটা আছে সেটা ট্যাব সেট করে করা। কি সেট করে করা? ট্যাপ ট্যাব সেট। সেট। ট্যাব সেট করেও আপনাকে ট্যাব দিতে হবে। তবে ট্যাব সেট করলে এক লাফ দিয়ে চলে যাবে এটি, হ্যাঁ। এই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে শিরোনামগুলো। শিরোনামগুলো সিলেক্ট করার পরে, যেমন আমার এখানে শিরোনামগুলো আছে, এ পর্যন্ত রয়েছে, অথবা এই যে এখানেও রয়েছে। আমরা এখানে সেট করার পরে দেখেন আমার এখানে ট্যাব, এই যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন লেফট ট্যাব আছে। এখন লেফট ট্যাব নোট, আপনি লেফট আবার ক্লিক করলে এবার আসবে সেন্টার লেফট ট্যাব। আবার যদি ক্লিক করেন রাইট ট্যাব আসবে। জি। রাইট ট্যাব। আমি এখানে লেফট ট্যাব দিলাম, শুরুতে যেটা ছিল লেফট ট্যাব। লেফট ট্যাব চিন্তা করব যে আমার যে শিরোনামগুলো আছে, ওই শিরোনাম সবচেয়ে বড় শিরোনাম কোনটা, খেয়াল করব কি সবচেয়ে বড় শিরোনাম কোনটা। তুলনামূলক দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ নলেজ, তাই না? জি। তো ল্যাঙ্গুয়েজ নলেজ কম্পিউটার অনেক বড় আছে, কিন্তু এত বড় যদি ট্যাব দিই তাহলে সুন্দর দেখা যাবে না। আমরা ল্যাঙ্গুয়েজটাকে সেট করি, ল্যাঙ্গুয়েজটা যতটুকু পরিমাণ আছে ঠিক ওই জায়গার মধ্যে আমরা ট্যাব সেট করবো। বুঝতে না কালো দাগটা? জি। সেট বলে এটাকে, কি বলে? ট্যাব। ট্যাব সেট। সেট। ট্যাব সেট করলে এখন দেখবেন যে আমি যে এখানে দুইবার করে ট্যাব দিয়েছিলাম কিবোর্ডে, এখন কিন্তু আমার দুইবার দেওয়া লাগবে না, একবারে চলে যাবে। শুধু চলে যাবে। এখন দেখেন প্রত্যেকটা জিনিসে আমাকে এভাবে কি করতে হবে? ট্যাব দিতে হবে, আর এক ট্যাবে চলে যাবে। দেখেন এটা রেঞ্জ হয়ে গেছে, তাই না? জি। তবে দেখেন আমার এই যে এডুকেশনটাও আছে, তারপর আসেন হলো আমার এই যে কম্পিউটার নলেজটা রয়েছে, এভাবে আমার আসেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, এবার দেখেন আমার অ্যাড্রেসটাও রয়েছে। তা আমি এগুলো শিরোনাম তৈরি করে ফেললাম, ওকে। জি। এবার আসেন তাহলে আমি, এবার আসেন হলো আমার শিরোনামটা, মূল শিরোনাম, এটাকে আমরা সেন্টার করলাম, বোল্ড করে দিলাম, তুলনামূলক শিরোনাম হিসাবে যাতে বোঝা যায় ওইভাবে ইয়ে করলাম, এবং একটা আন্ডারলাইন একটা দিলাম, ওকে। জি। নেম, নেমটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, একটু দূরত্ব গ্যাপ দেওয়ার জন্য। এখন দেখবো নিচের দিকে কতটুকু পরিমাণ গ্যাপ আছে। যদি দেখি যে আমাদের একটু বেশি পরিমাণ গ্যাপ, যদি দেখি কি আমরা বেশি পরিমাণ গ্যাপ, তো সেই ক্ষেত্রে আমরা পুরোটাকে সিলেক্ট করার পর লাইন স্পেস বাড়াই দিব। কি করব? লাইন স্পেস বাড়াবো। লাইন স্পেস বাড়াই দিব। আর যদি দেখি যে না, সামান্য একটু ইয়া, তখন আমি কি করব, আমার যে সিগনেচারটা আছে এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম ট্যাপ দিয়ে, এটাকে আমি একটু নামিয়ে দিলে হবে, অথবা এই জায়গা থেকে একটু নামিয়ে দিলে হবে, তাহলে মোটামুটি কাছাকাছি মিলে যাবে। এবার দেখেন আমার একটা প্রজেক্ট হয়ে গেল।
আমারটা কি হয়ে গেছে? প্রজেক্ট। প্রজেক্ট প্রজেক্ট। এই কাজের মধ্যে আমি যদি আরো সময় ব্যয় করি তাহলে আমার কাজটা আরো সুন্দর হবে। আমার কাজটা কি হবে? আরো আর সুন্দর হবে। যেমন ট্যাব গুলোকে সেট করে আমি এভাবে ইয়ে করলাম, এরপরে এগুলোকে শিরোনাম দিলাম, শিরোনাম গুলোকে একটু বোল্ড করলাম, সেন্টারে দিলাম। বুঝেন নাই? এইভাবে আপনি যত সময় ব্যয় করবেন এটার পেছনে আপনার কাজটা ততই কি হবে? সুন্দর হবে। সুন্দর হবে। এই জায়গাতে আমি একটা আন্ডারলাইন দিব, তবে আন্ডারলাইনটা আমার ডট ডট দিব, সিগনেচারটা আন্ডারলাইনটা বোঝা যায়। এটা হলো আমার ছোট্ট একটা বায়োডাটা। এখন যদি আপনি বলেন যে আপনার ছবি দিতে হবে আপনাকে, অনেক আছে না ক্লায়েন্ট ছবি দিতে বলে, জি, যে এর মধ্যে ছবি আছে, আচ্ছা না? তা আছে। আপনি জি, বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটা ছবি নেন, ছবি কোন জায়গা থেকে আনে? ইনসার্ট থেকে। ঝাড় থেকে। পিকচার পিকচার কোথায় দেখবেন যে পিকচার কি কোথায় ছবি আছে, ওই জায়গা থেকে আপনি ছবিটা নেবেন। যেমন আমার এই যে ছবি, ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে পিকচার চেঞ্জ করতে হবে। পিকচারের যে মুড আছে সেই মুডটাকে আমরা চেঞ্জ করে নিব। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, অথবা বিহাইন্ড টেক্সট ক্লিক করলাম, অথবা থ্রু, অর্থাৎ এখান থেকে কোন একটা ফরম্যাট আমরা পছন্দ করে নিলাম। প্যারেন্টেক্স ভালো ওস্তাদ। নিলাম। এবার আমরা এটাকে ছোট করে এই কোণার মধ্যে বসাবো, এবং এটা চতুর্পাশে আমাকে একটা কি দিতে হবে? ফ্রেম দিতে হবে, তাই না? না হলে জি, না, এটা ছবি যে, ছবি বোঝানোর জন্য একটা ফ্রেম দেবো। এর জন্য আমাকে চলে যেতে হবে আমাদের ফরম্যাটে। ফরম্যাটে, গিয়ে আমরা দেখবো কোথায় আমাদের লাইন আছে। এখান থেকে তো ফ্রেম রয়েছে, কিন্তু এটা ছাড়া আমরা আমাদের একটা ফ্রেম বসানোর জন্য আমরা এখান থেকে কি করব? দেখবো আমাদের কোথায় বর্ডার রয়েছে। যে বর্ডার গিয়ে আমরা দেখবো একটা বর্ডার দিয়ে দিলাম, চিকন পিকচার বর্ডার। দেখেন তো একটা পিকচার মতো হয়ে গেল। ক্লিয়ার? জি ওস্তাদ। জি, এইভাবে কি করতে হবে আমাদের? বায়োডাটা তৈরি করতে হবে। আমার ইংরেজি ক্ষেত্রে বায়োডাটা আছে, বাংলা ক্ষেত্রে জীবন বৃত্তান্ত আছে, আরবির ক্ষেত্র আছে, উর্দু ক্ষেত্র আছে। ফরম্যাট প্রায় সেম, সবগুলো ফরম্যাট কি প্রায় সেম। হ্যাঁ, তথ্যগুলো এইভাবে আসবে, হয়তো ইংরেজিটা ইংরেজি ভাবে আসবে, বাংলাটা বাংলা ভাবে আসবে। হয়তো শিরোনামের ক্ষেত্রে আরো কিছু প্লাস পয়েন্ট হবে, প্লাস মাইনাস হবে। কোথাও কোথাও মাদার নামও আসে, যেমন এখানে ফাদার নাম আছে। কোথাও কোথাও কি আসে? মায়ের নামও আসে। আবার কোথাও কোথাও দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেসও থাকে, প্রেজেন্ট অ্যাড্রেসও থাকে, আবার কোথাও কোথাও গার্ডিয়ানও থাকে, অথবা কোথাও কোথাও রেফারেন্সও থাকে। তো এই শিরোনামগুলো ক্লায়েন্ট বেস নির্ভর করে, হ্যাঁ। জি, অনেক আছে যে এগুলো দিতে পছন্দ করে, আবার অনেক ক্লায়েন্ট আছে এগুলো দিতে চায় না, বলে যে কিসের গার্ডিয়ান, আমি নিজের যোগ্যতার বলে আমি চাকরি খুঁজবো, আমি কোনো রেফারেন্স দিব না। এরকম কিছু ক্লায়েন্ট আছে। তো যাই আছে। হোক, যে ক্লায়েন্ট যেমনই হোক না কেন, ক্লায়েন্টের কাজ করে দেওয়া হলো আপনার কাজ। ক্লায়েন্ট যেভাবে চাই ওইভাবে কাজ করে দেওয়ার কাজটাই কি আপনার কাজ। আমার দায়িত্ব। আপনি সেই কাজটাই করে দিবেন যে কাজটা করলে সে খুশি হবে। যেভাবে করলে ক্লায়েন্ট খুশি হবে, আপনাকে সেভাবেই কি করতে হবে? কাজটা করতে হবে। কাজটি সম্পন্ন করতে হবে। কাজটা করে দিতে হবে। ম্যাক্সিমাম কাজগুলো এই ক্যাটাগরি, ম্যাক্সিমাম কাজগুলো কি এই ক্যাটাগরি। আপনি যদি বলেন যে আরো স্ট্যান্ডার্ড করতে চান, তো আরো স্ট্যান্ডার্ড করেন, আরো সময় ব্যয় করেন, ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করেন, অথবা শিরোনাম গুলোকে এভাবে আলাদা ইয়ে করেন। দেখেন আপনি ব্যবহার করলেন পার্সোনাল ইনফরমেশন, এখানে দিলেন পার্সোনাল ইনফরমেশন, তারপর এখানে দিলেন আপনার ফ্যামিলি, অথবা ফ্যামিলি মানে পার্সোনাল চলে আসলো, এখানে চলে আসলো এডুকেশন, তারপর এখানে আসলে কম্পিউটার স্কিল, আর কি কি থাকতে পারে। তা আমি পার্সোনাল ইনফরমেশন এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি একটা শেড দিলাম, পাতলা একটা শেড দিলাম। বুঝেন নাই? তো এইভাবে দেখেন এই জায়গার মধ্যে আমি আরেকটা শেড দিলাম। তো কোথায় কোথায় আমি কিভাবে করব কাজটাকে আরো কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, ওইভাবে আপনাকে কি করতে হবে? ফিকির করতে হবে। ওকে? তাহলে আপনি কাজটাকে মানে যত সময় ব্যয় করবেন আপনার কাজটা কি হবে? তত সুন্দর হবে। সুন্দর আপনার কাজটা ততই সুন্দর হবে। তো আপনাকে চেষ্টা করতে হবে। এখানে আপনি এইভাবে দিতে চাচ্ছেন না, আপনি গোল বৃত্ত ভাবে দিতে দিতে চাচ্ছেন,
তো গোলবৃত্ত ভাবেই দেন। ইয়াটা ফ্রেমটা মোটা হয়ে গেছে, তো ফ্রেমটাকে চিকন করে দেন যেভাবে ক্লায়েন্ট চায়। আপনি ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্ট খুশি হবে। ক্লায়েন্ট বলবে যে না এইভাবে না এইভাবে দেন। কিছু কিছু ক্লায়েন্ট আছে কম্পিউটার পারে না কিন্তু তার রুচি আছে। ওই যে কিছুক্ষণ আগে বললাম আপনাকে, দুই ক্যাটাগরির মানুষ কাজকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। একটা হলো একটা হলো কি, এমনিতে তার হাতে জাদু থাকে, তার রুচিসম্মত কাজ করার তার ভিতরে ব্রেনটা, তার মাইন্ডটা হলো রুচিসম্মত কাজ করার বংশীয় ভাবে অথবা আল্লাহর প্রদত্ত বলা যায়। আরেকটা হলো নিজের চেষ্টার ফসল, নিজে মেহনত করে এই অর্জনটা করেছে। এই দুই ব্যক্তি কাজই সুন্দর হয়, তাই না? তো আপনিও যেই কোনো জীবনের যে কোনো কাজের মধ্যে, সেটা কম্পিউটার হোক, আপনার অন্য কোনো সাইডে হোক, আপনি এই দুইটা জিনিস অর্জন করতে, এই যোগ্যতাটা আপনাকে অর্জন করতে হলে হয়তো আপনার তাকদীর ওইভাবে থাকতে হবে, বা আল্লাহ প্রদত্ত এই ইয়েটা, জাদুটা আপনার থাকতে হবে, অথবা আপনাকে সেটা চেষ্টা করে অর্জন করতে হবে। অথবা আপনাকে কি করতে হবে? চেষ্টা করে অর্জন অর্জন করতে হবে। করতে হবে। তবেই আপনি এইভাবে অনেক সুন্দর সুন্দর কাজগুলো আপনি করতে পারবেন। এটা দেখালাম আমরা বায়োডাটা। তো এক বায়োডাটা দিয়ে আপনারা চার বায়োডাটা করতে পারবেন। কয় বায়োডাটা? 4 বায়োডাটা। মানে কয় ভাষার? চার ভাষার উপর আপনি বায়োডাটা করতে পারবেন। প্রায় 90% বলা যায় সেম। 90% কি সেম। আর কিছু 10% আছে নিজস্ব কিছু থিম দিয়ে তারা এইগুলোকে সাজায় গোছায়। নেক্সট আসেন, একটা নোটিশ। এটা কি? নোটিশ। নোটিশ। এই নোটিশটা হলো, হয়তো আপনার পেডের কথা বলেন, মাদ্রাসা পেড, মাদ্রাসা পেডের মধ্যে একটা কাজ ক্যাটাগরি আসলো। তো আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে পেজ সেট আপে চলে যেতে হবে। পেজ সেট আপে গিয়ে আপনাকে ক্লায়েন্টের ওই সাইজ অনুযায়ী আপনাকে মার্জিন টার্জিন সবকিছু সেট আপ করতে হবে। উদাহরণস্বরূপ ক্লায়েন্টের একটা সাইজ আছে যেটা হলো A4 সাইজ, আমি এখান থেকে A4 করে নিলাম, এবং ক্লায়েন্টের ইয়ে অনুযায়ী তার পেজের উপরের সাইজ হলো 3, নিচে হলো 1। আমি ওই হিসাবে একটা কি তৈরি করলাম? পেজ তৈরি করলাম ক্লায়েন্টের পেজের মধ্যে, আমি প্রিন্ট করার জন্য, ক্লায়েন্টের পেজের মধ্যে কি করার জন্য? প্রিন্ট প্রিন্ট করার। করবে। এবার আমি কি করব? প্রথম স্টেপের কাজ শেষ করলাম, তাই না? প্রথম স্টেপের কাজ কি ছিল? পেজ সেটআপ। পেজ সেটআপ। স্টেপের কাজ কি ছিল? একটা যেই কোনো ক্যাটাগরির যেই কোনো প্রজেক্ট, একদম যেই কোনো প্রজেক্ট আপনি কাজ করবেন, প্রথম সবক, আজকের প্রথম সবকটা হলো এটাই। আপনার যেই কোনো প্রজেক্টে কাজ করবেন, অবশ্যই সেই কাজটা 3 স্টেপে শেষ করবেন। কয় স্টেপে? 3 স্টেপে। প্রথম স্টেপ আপনাকে পেজ সেটআপ করতে হবে, সেকেন্ড স্টেপ আপনাকে কম্পোজ করতে হবে, থার্ড স্টেপ আপনাকে মেকআপ দিতে হবে। ওকে? তো জি। সেই মেকআপের মধ্যেই জি। আপনি যত বেশি সময় ব্যয় করবেন, যত সুন্দর সুন্দর ফন্ট আপনার কালেকশনে থাকবে, যত সুন্দর সুন্দর ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। তো ইফেক্ট গুলো কখন ব্যবহার করতে পারবেন? আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করে বিভিন্ন ধরনের ইফেক্টে ক্লিক করে 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 ইফেক্টটা কোন ধরনের কাজগুলো করতেছে, সেই জিনিসটা যখন আপনার ব্রেনের মধ্যে চলে আসবে, তখন আপনি ক্লায়েন্টকে সেই জিনিসগুলো উপহার দিতে পারবেন। ওই সুন্দর সুন্দর ইফেক্ট গুলো আপনি তখন তাকে দেখাইতে পারবেন। আর যেটা আপনি নিজেও দেখেন না, একবারও ভুলেও একবার ট্রাই করেন নাই, এই ইফেক্টটা কেমন, সেটাকে আপনার ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারবেন? বা আপনার সম্ভব সেটা থাকবে যে এই এই ইফেক্টের মাধ্যমে ডিজাইনটা বের হয়? না। থাকবে না। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? এই ক্ষেত্রেও এটা করতে হবে। এখন দেখেন, স্ট্যাম্প প্লাস পেড, এই দুইটা শ্রেণীর প্রজেক্ট গুলো যেভাবে করবেন, স্টেম প্লাস কি পেজ পেড, পেড মাদ্রাসার যে পেড গুলো আছে, প্যাড প্যাড, হ্যাঁ। এই মাদ্রাসার পেড, এই মাদ্রাসার পেড গুলো আপনি ঠিক স্টেমের মতোই দেখবেন, তাই না? তবে স্টেমের পেপারটা একটু বড়, আর মাদ্রাসার পেড গুলো হলো A4 সাইজ। মাদ্রাসার পেড গুলো কি এফোর সাইজ। A4 সাইজ। সাইজ? তো A4 সাইজ আর লিগেল সাইজ, এই দুটোই তফাৎ। লিগেল সাইজটা একটু বড়, A4 সাইজটা একটু ছোট। মাদ্রাসার পেড গুলো হয় A4 সাইজের, আর চুক্তিপত্র বা স্ট্যাম্প গুলো স্ট্যাম্প সাইজের হয়। তো উভয়টার মধ্যে উপরে একটা প্রিন্ট করা থাকে লোগো, স্ট্যাম্পের মধ্যে উপরে কি করা থাকে? লোগো প্রিন্ট করা থাকে, তাই না? যেমন জি। আপনাকে দেখাই,
যেমন স্যার আপনাদেরকে স্ট্যাম্প স্ট্যাম্প এই দেখেন, স্ট্যাম্পের মধ্যে এই যে উপরে যে লোগোটা দেখতে পাচ্ছেন, পেজের মধ্যে এরকম প্রতিষ্ঠানের নাম থাকে এই পরিমাণ সাইজে, তাই না? জি জি একটু বড় থাকে, স্ট্যাম্পের ক্ষেত্রে কি একটু বড় থাকে, বড় 6 ইঞ্চি, প্রায় কি 5-6 ইঞ্চি। আর পেডের ক্ষেত্রে সাধারণত থাকে হলো 2.5 থেকে 3, 2.5 থেকে 3। তিন। তিন প্রতিষ্ঠান একটু বেশি থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ 3.5, 3.5 ওভার করবে না। কিন্তু স্ট্যাম্পের ক্ষেত্রে 5 থেকে 6 চলে যাবে। স্ট্যাম্পের ক্ষেত্রে 5 থেকে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ এরকম গ্যাপ দিতে হয়। সেটা কিভাবে করবেন? সেটা মার্জিনের মাধ্যমে। উপরে কতটুকু ফাঁকা রাখবেন, নিচে কতটুকু ফাঁকা রাখবেন, সেটা স্কেল দিয়ে, সেটা মাপ দিয়ে, তারপর সেটা এই পেজ সেটআপ থেকে মার্জিনের মতো আপনাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। যেমন আমি টপের মধ্যে দিয়ে দিলাম 3 ইঞ্চি, মানে উপরে 3 ইঞ্চি পরিমাণ দূরত্বের পর থেকে লেখা শুরু হবে। ফলে যখন আমি এইভাবে তৈরি করে দিব, তখন আমি আমার লেখাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যখন প্রিন্ট আউট করতে যাব, ঠিক এই জায়গার পর থেকে, এখান থেকে লেখাটা শুরু হবে। ফলে আমার ওই পেজের মধ্যে যে লেখাগুলো আছে সেই লেখার উপরে ওয়ার লেখা হবে না। ওকে, যেমন জি আমি দিলাম ছুটি বিজ্ঞপ্তি। ধরেন একটা লেখা লিখলাম আমরা, এখানে আমরা দেখবো লেখাটা কতটুকু হয়েছে। সেই অনুযায়ী আমরা এটাকে সাজাবো। লেখাটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল A দিয়ে, দেন এটাকে আমরা বড় করে নিলাম, বড় সড়ো করে নিলাম, এটাকে আমরা জাস্টিফাই করে নিলাম, এবং লাইন স্পেসটা একটু বাড়িয়ে নিলাম। এবার ছুটি বিজ্ঞপ্তিটাকে মাঝখানে আনি, লেখাটাকে একটু বড় করি, লেখাটাকে বোল্ড করি, আন্ডারলাইন ব্যবহার করি, লেখাটাকে একটু নিচের দিকে নামাই, এবং পরিচালকের সিগনেচারটাকে একটু নিচের দিকে নামিয়ে আমরা এটাকে প্রিন্ট আউট করি। এখানে আমরা তারিখ দিয়ে দিলাম। এই দুটোকে একসাথে সিলেক্ট করার পর আমরা ট্যাব বাটন প্রেস করব। দেন এবার আমরা মিডলে ক্লিক করলে মিডল পর্যায়ে আসবে। বাস, আমাদের একটা কি হয়ে গেল? ছুটির নোটিশ হয়ে গেল। কি হয়ে গেল? একটা ছুটির নোটিশ হয়ে নোটিশ গেল। হয়ে গেল। এভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের পেডের
যেই কোনো ক্যাটাগরি কাজ আসুক, এটা পেড দিয়ে আপনাকে বুঝালাম। এটা পেড দিয়ে কি আপনাকে বুঝাইলাম যে পেডের মধ্যে আপনি কিভাবে কাজগুলো করবেন। ঠিক পেডের মতোই আপনার কাছে যদি কোনো ধরনের চুক্তিপত্র আসে, কি আসে? চুক্তি। চুক্তিপত্র। যেমন সাধারণত বাসা বাড়ি ভাড়ার একটা চুক্তিপত্র থাকে, দোকান ভাড়ার চুক্তিপত্র থাকে, ব্যবসায়িক চুক্তিপত্র থাকে, পার্টনার চুক্তিপত্র থাকে, আবার আপনার জায়গা জমিনের তো অবশ্যই দলিলাদি আছে। তো চুক্তিপত্র বা দলিলাদির ফরম্যাট সেম, শুধুমাত্র আপনাকে কি করতে হবে, স্ট্যাম্পের সাইজ অনুযায়ী আপনাকে সেট আপ তৈরি করতে হবে, কম্পোজ করতে হবে, সাজাইতে হবে। ওকে, সাজানো জি। কমপ্লিট হলে এরপরে গিয়ে আপনি এটা লিগেল সাইজের মধ্যে প্রিন্ট করে দেখবেন ভুল টুল আছে কিনা। ফাইনালি সবকিছু যদি ঠিকঠাক থাকে, এরপরে গিয়ে আপনি স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট আউট করবেন। ওকে, না হয় কি জি। হবে, যদি আপনি এরকম ভুল টুল থাকে প্রিন্ট দিয়ে দিলেন, তখন কিন্তু আবার স্ট্যাম্পটা নষ্ট বাতিল হয়ে যাবে। হবে। তাহলে আমরা স্ট্যাম্প ক্যাটাগরি শিখলাম। স্ট্যাম্পের স্ট্যাম্প প্লাস ক্যাটাগরি পেড ক্যাটাগরি কাজগুলো সব শিখলাম। একটা ক্লিয়ার হলো কিনা? জি। পেডের জি মধ্যে ক্লিয়ার। অথবা আমাদের স্ট্যাম্পের মধ্যে কাজগুলো কিভাবে করব? কাজগুলো সেম, শুধুমাত্র মূলত পেজ সেট আপ, তাই না? জি। শুধুমাত্র পেজ সেট আপ। তো সেট আপটাই পেজটাই মেইন, পেজ সেট আপটাই কি মেইন। সাথে মেইন। সাথে দেখেন যে আমি এখানে যে এই কাজটা করলাম, এটা যে সাজাইলাম, এই সাজানোর মধ্যে কিন্তু বিশেষ কিছু নাই। বোল্ড করা শিখেছিলাম, মিডল আনা শিখেছিলাম, আন্ডারলাইন শিখেছিলাম, সাইজ বড় করা শিখেছিলাম, জাস্টিফাই করা শিখেছিলাম, লাইন স্পেস বানানো শিখেছিলাম, ইন্টার দিয়ে নিচে নামানো শিখেছিলাম, ট্যাব দিয়ে ডান দিকে আনা, এটা শিখেছিলাম। তার মানে তো সবকিছু আমরা জানি, তাই না? এখন জি। শুধুমাত্র কি করলাম, পাতিলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম। পাতিলের মধ্যে মশলাগুলো দিয়ে দেখলাম আমার তরকারির স্বাদটা কেমন হলো। এই হলো আমার তরকারির স্বাদ। এই হলো আমার কি তরকারির স্বাদ। স্বাদ। এই স্বাদটাও আপনাকে কি করতে হবে, নিতে হবে। এই স্বাদটা আপনাকে নিতে হবে। নিতে আপনি যখন কাজ, ওই যে বললাম, একটা জেহান জেহানে কিন্তু কথাটা রাখবেন অবশ্যই। যদি কাজের সৌন্দর্য আপনি কাউকে দেখাইতে হয়, তাহলে দুই ভাবে কোনো একভাবে আপনাকে এই যোগ্যতাটা নিতে হবে। এই যোগ্যতাটা আপনাকে নিতে হবে। করতে হবে। উপরওয়ালা আপনাকে বিশেষভাবে দেয়। আরেকটা হলো নিজের দক্ষতা বা নিজের হবে। পরিশ্রমের ফল। বুঝতে পেরেছেন? জি। জি। তাহলে স্টেম ক্যাটাগরি আমরা বুঝতে পেরেছি। এই ক্যাটাগরির কাজগুলো আশা করি ইনশাল্লাহ আমরা করতে পারবো। এবার আসেন হলো টুলেট বা বাসাবাড়ি। টুলেট বা বাসাবাড়ি সাধারণত এই ক্যাটাগরি কাজগুলো হয় ল্যান্ডস্কেপ হবে। পেজ বিজ্ঞপ্তি, এগুলো হয় সাধারণত ল্যান্ডস্কেপ। এগুলো সাধারণত কি হয়, ল্যান্ড। ল্যান্ডস্কেপ। আপনি চলে যাবেন পেজ সেট আপ, এরপর ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে নেবেন। সাইজ কতটুকু করবেন সেটা আপনি জানেন। এবার আপনি কি করবেন, এটা মানে কি, কোন ধরনের নোটিশ আপনি দিতে চান? দোকান ভাড়া, বাসা ভাড়া, গোডাউন ভাড়া, গাড়ি ভাড়া, তারপরে আপনার এই আর কি কি ভাড়া, অথবা কোন ধরনের নোটিশ গুলো আপনি দিতে চান, জাস্ট লিখেন আপনি। যেমন আমি এখানে লিখতে চাই, এটাকে আমরা মিডিয়ার আনলাম, লেখাগুলোকে একটু বড় করে নিলাম। এইগুলো সাধারণত অনেক বড় বড় হয় যাতে মানুষ দূর থেকে দেখে। এগুলো সাধারণত কি হয়, অনেক বড় বড়। বড় হয়, মানুষ যাতে দূর থেকে দেখে। আর এগুলো লাগানো হয় খাম্বার মধ্যে, দেয়ালের মধ্যে। যদি ছোট ছোট করে লিখেন মানুষ বুঝবে? জি না। বুঝবে না। এটাকে বড় করে নিলাম।
বোল্ড করে নিলাম, আন্ডারলাইন দিয়ে দিলাম, এবার বিস্তারিত এখানে দিয়ে দিলাম, জাস্টিফাই করে নিলাম। তারপর এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিলাম, নামিয়ে এন্টার দিয়ে দিলাম, নিচে শুধু নাম্বারটা দিলাম, দুটাই মাঝখানে নিলাম। এবার চাচ্ছি এখানে একটা শেপ টানতে। শেপ টানার জন্য ইনসার্ট থেকে চলে যাব আমরা শেপ। এভাবে ধরে আমরা একটা শেপ টানতে পারি। এখন দেখেন আমার এখানে গ্যাপ আছে, তাই না? এবার যদি আমি নিচে ইন্টার দিই তখন কিন্তু পরবর্তী পেজে চলে যাচ্ছে, তাই না? জি জি জি। এখানে আবার গ্যাপও আছে। তো এই ধরনের গ্যাপটাকে আপনি কিভাবে ফিল আপ করবেন? এই ধরনের গ্যাপকে ফিল আপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এটার উপরে যে ইন্টারটা দিয়েছেন খালি জায়গাটা, এটার সাইজটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন। যখন একটু বাড়িয়ে দিবেন তখন এটা একটু বড় বড় জায়গায় দরকার হবে। তখন অটোমেটিক ভাবে নিচের এই জায়গা যে ফাঁকাটা ছিল, দেখেন কি পরিমাণ ফাঁকা ছিল, সেটা কি হবে? ফিল আপ হবে। ঠিক আছে? জি। অথবা আমরা এটাকে আরো বড় করতে পারি। বস্তু ওটাতে এক লাইনে নিয়ে আসতে পারি নিচেরটা আমরা, যোগাযোগটা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, দুই লাইনে দিলাম আর কি আমরা। ব্যাস, একটা কাজ হয়ে গেল। আর একটু সুন্দর করবেন, এবার চলেন তাহলে। আর একটু সুন্দর করতে যদি চান তাহলে পেজ বর্ডার দিয়ে দেন। বর্ডার, পেজ বর্ডার, আর থেকে কোন একটা ইয়ে দিয়ে দেন। বুঝেন নাই? জি এক কাজ আপনি যত সময় ব্যয় করবেন, যেমন আমার এই কাজটার মধ্যে দেখেন, এখন যেমন দেখা যাচ্ছে এটা একটা কোনো মতে কাজ হলো, ক্লায়েন্ট নিয়ে নেবে। কিন্তু যখন ক্লায়েন্টকে যদি আপনি এটাও দেন আর একটু এইটুকু বর্ডার দিয়ে দিলে, ক্লায়েন্টের কাজটা কিন্তু আরো সুন্দর হয়। ক্লায়েন্টের কাজটা কি হয়? আরো সুন্দর হয়। তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে এই বর্ডার ছাড়াও যে টাকাটা দিবে, আর বর্ডার দিয়েও কিন্তু আপনাকে সেই টাকাই দিবে, তাই না? জি। কিন্তু মার্কেন দিয়া এই ক্লায়েন্টকে একটু সুন্দর কাজ দেওয়ার জন্য এই ক্লায়েন্ট আপনার এঙ্গেজ হবে। নিশ্চিত। বুঝেন নাই? সামান্য একটু কিছু অতিরিক্ত সার্ভিস বা একটু সুন্দর করে দেওয়ার জন্য এই ক্লায়েন্ট আপনাকে বলবে না, শুধু আপনার কাছে আসবে না, বরং আরো 10 জনকে পাঠাবে পাশে বারে পাশা বাসার। আর কি ভাবি বলবে যে ভাবি আমাদের ফ্রিজটা বিক্রি করবো, একটা নোটিশ লাগানো দরকার। এই ভাই ওই যে মোড়ে যে দোকানটা আছে না, হুজুরের দোকানটা, হুজুরের দোকানটা যান, হুজুর সুন্দর কাজ করে দেয়। বুঝেন নাই? তো এভাবে আপনার কাজ আপনার ক্লায়েন্টকে আপনার দিকে কি করবে? ধাবিত করবে। তাহলে আপনি যদি পাশাপাশি ভাবে এই ধরনের কোনো নোটিশ করেন, সেটাও আপনি করতে পারেন। যেভাবে মঞ্চে আপনি এভাবে সাজাইতে পারেন, যেভাবে মঞ্চে আপনি এভাবে কি করতে পারেন? সাজাইতে পারেন। যত সময় ব্যয় করবেন তত সুন্দর হবে। এমনটা আবার যাতে না হয় যে 20 টাকার একটা কাজের জন্য আপনি 2 ঘন্টা বার করে দিলেন, তাহলে কিন্তু ক্লায়েন্টও বিরক্ত হয়ে যাবে। তখন কি হবে? ক্লায়েন্টও বিরক্ত হয়ে যাবে। তখন কি হবে? ক্লায়েন্ট, বলেন। বিপরীত হবে, হিতের বিপরীত। হবে। এক নাম্বার ক্লায়েন্ট বলবো যে 20 টাকা দিয়ে তো আপনার কারেন্ট বিল উঠলো না, এই লোকটা যে কাজ করবেন সেটা তো খরচ উঠলো না। সেকেন্ড নাম্বার হলো আপনি তার সময় নষ্ট করছেন। তো অবশ্যই মনে রাখতে হবে, ক্লায়েন্টকে দ্রুততম সময় দিতে হবে এবং খুব সুন্দর একটা ডিজাইন দিতে হবে। দ্রুত সময়ে সুন্দর একটা ডিজাইন দিলে ক্লায়েন্টও খুশি, আপনিও খুশি। আপনি কিভাবে খুশি? আপনি দেখা গেছে দ্রুত করার কারণে আরো 50টা কাজ করতে পারবেন, এতে দেখা গেছে আপনার ইনকাম বেশি হবে। আর ক্লায়েন্ট চিন্তা করবে যে খুব দ্রুত কাজটা করে দেয়, সুন্দর কাজ করে দেয়। বুঝতে পেরেছেন? জি। তাহলে এবার আসেন, আমরা আমাদের প্রশ্নগুলো যে করি, এই প্রশ্নগুলো দুই ভাবে করি। মাদ্রাসার প্রশ্নগুলো কয়ভাবে করি? যেইভাবে।
দুইভাবে। একটা হলো আমাদের A4 সাইজের মধ্যে অর্ধেক করে, আরেকটা হলো A4 সাইজের ফুল। আবার এই দুই সাইজের মধ্যে আরেকটা কাজ আমরা করি, সেটা হলো ব্যাক টু ব্যাক। একটা পেছনে একটা পেজের উভয় পৃষ্ঠায়, একটা পৃষ্ঠা পেজের কি উভয় সাইডের মধ্যে আমরা কি করি, প্রিন্ট করি। তো এটা হলো প্রিন্টের বৈশিষ্ট্য, এটা কোনো কমান্ডের বৈশিষ্ট্য না। আপনি এপিট ওপিট প্রিন্ট করবেন যে, এটা প্রিন্টের বৈশিষ্ট্য, এটা কোনো কমান্ডের বৈশিষ্ট্য না। মানে স্পেশাল ভাবে যে কোন একটা কাজ করলে যে উভয় পৃষ্ঠা প্রিন্ট হবে এমন না। কম্পিউটার ইন্ডিভিজুয়াল ভাবে এক পৃষ্ঠা আপনাকে দেখাচ্ছে, কম্পিউটারে কোনো ব্যাক সাইড নেই, কম্পিউটারে কি নেই, এক সাইড নাই। ব্যাক সাইড নেই, একমাত্র ফ্রন্ট সাইড। এর পিছনে কিছুই নেই, এই পেজের ভিতরে পেছনে কি নেই, কিছুই নেই, শুধুমাত্র ফ্রন্ট সাইড। তো আপনি যা কিছু করবেন স্বতন্ত্রভাবে এক পেজ এক পেজ করে আপনাকে করতে হবে। যদি আপনি A4 এর এই পৃষ্ঠা ও পৃষ্ঠা করেন, মানে এক পৃষ্ঠার মধ্যে ধরেন 5টা প্রশ্ন দিলেন, ব্যাক পেজের মধ্যে আর 5টা প্রশ্ন, তো আপনাকে এখানে পেজ করতে হবে দুইটাই। আপনাকে এখানে পেজ করতে হবে কয়টা, দুই পেজেই কম্পোজ করতে হবে। উভয় পেজ, দুইটা পেজে কম্পোজ করতে হবে। শুধু প্রিন্ট করার সময় আপনাকে পৃষ্ঠাটা চেঞ্জ করে দিতে হবে। আপনি যখন এক পৃষ্ঠা প্রিন্ট করবেন, সেকেন্ড পেজে প্রিন্ট করার জন্য ওই পৃষ্ঠা প্রিন্ট হওয়ার পরে যে সাইডটা খালি, ওই সাইডটা প্রিন্টের মধ্যে বসে দিতে হবে। তাহলে ওই খালি পেজের মধ্যে আপনার এই প্রিন্টটা বসে যাবে। ওকে, তো বলার বিষয় হলো আমরা সাধারণত দুই ভাবে কি করি, প্রশ্ন করি। একটি হলো আমাদের ফুল পেজ, আরেকটি হলো হাফ পেজ। একটি হলো ফুল পেজ, আরেকটা কি হাফ পেজ। এই হাফ পেজ মানে হলো ল্যান্ডস্কেপ করে, কি করে, ল্যান্ডস্কেপের দুই ভাগ করতে হবে। স্কেপ করে। তো ল্যান্ডস্কেপ করার জন্য আমাকে, যখন আমি ল্যান্ডস্কেপ করব, তখন তো এই পেজটাকে আমাকে দুইটা টুকরা করতে হবে, তাই না? তো হুম। সাধারণত পেজ সেটআপ থেকে কোনো কমান্ড নাই যেটাকে দুইটা টুকরা করার, বরং এইটাকে আপনাকে মনে মনে আপনাকে পৃষ্ঠা হিসেবে ধরে নিতে হবে। আপনাকে কি করতে হবে, মনে মনে ধরে নিতে হবে। পৃষ্ঠা হিসেবে। কম্পিউটার কিন্তু তাকে এক পেজে ধরবে, কিন্তু আপনাকে আপনার মনে মনে নিতে হবে এটা আমার দুই পেজ। ধরেন আপনাকে আমি একটা কলা দিলাম, আপনাকে আমি একটা কি দিলাম, কলা দিলাম। কলা। আপনাকে মনে মনে ধরে নিতে হবে কলার শিগলাটা একটা পেজ, কলার ভিতরটা একটা পেজ। বুঝেন নাই? কিন্তু পুরোটা কিন্তু একটা কলা, পুরোটা কি একটা একটা কথা। কলা। একটা কলা। কিন্তু একটা কলাকে আপনি যদি মনে করেন যে না আমি দুইটা কলা খাবো, তাহলে দুইটা কলা আপনি ভেবে নেন। তো বিষয়টা হলো এমন, কম্পিউটারের কাছে এইটা একটা পেজ, কিন্তু আপনি ধরে নিতে পারেন এটা দুইটা পেজ হিসেবে। কিভাবে? এটাকে কলাম করতে হবে। কি করতে হবে? কলাম। কলাম। আপনি যদি টু তে ক্লিক করেন তখন দুইটা কলাম হবে। আপনি ধরে নিতে পারেন এটা দুইটা পেজ, মূলত কিন্তু এটা দুইটা পেজ নয়, দুইটা কলাম। 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 নয়, দুটা কি কলাম। কলাম। তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা পেজ, এটা একটা পেজ। দেন আমরা এই পেজে এক ধরনের প্রশ্ন লিখতে পারি, এটার মধ্যে আরেক ধরনের প্রশ্ন লিখতে পারি, তাই না? জি। জি। এগুলো আমরা কিভাবে করব, একটা প্রশ্নের ক্লাস করব আপনাদের। ওই প্রশ্নগুলো করে ওই প্রশ্নর কাজগুলো আপনাদেরকে দেখাবো, এবং সেই একই সাথে আমরা আমাদের বইয়ের যে কাজগুলো করি সেই বইয়ের সেটিং গুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তবে এতটুকু মনে রাখেন, আমি যে পেজটাকে দুইটা ভাগ করি, সেই দুইটা ভাগে আমরা আলাদাভাবে দুইটা পেজ হিসাবে কি করি, গণনা করি। বাট কম্পিউটার অনুযায়ী কিন্তু এটা পেজ 1। দেখেন, জি জি। জি। কম্পিউটার অনুযায়ী এটা কি পেজ 1। ওয়ান। ওয়ান। আমি যদি আরো অনেকগুলো পেজ নিই, তখন দেখবেন যে এরকম 1 2 3 দেখাবে, কিন্তু এমন দেখাবে না 1 2 3 4 5 6 এভাবে দেখাবে না, জি। দেখাবে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে একটা, তা আমি তো দেখেছি যে নোবেল জাতীয় যে বইগুলো আছে, মানে হাফ পেজে যে বইগুলো আছে, ওটা তো দুই পাশে নাম্বার দেখতে পাচ্ছি। আমি যদি এখানে পেজ নাম্বার দিই তাহলে তো পেজ নাম্বার বসবে এক জায়গায়, কয় জি। জায়গায় জি জি। এক জায়গায় বসবে? দুই জায়গায় তো আমার এখানে পেজ নাম্বার বসবে না। বলবো না। তাহলে এক জায়গায় আমি তো দেখেছি দুই জায়গায় আছে, তাহলে এটা আমি কিভাবে দিব, প্রশ্ন আছে না? জি। হ্যাঁ, এটা আপনাকে এটা আপনাকে একটা 2 নাম্বারই করে দিতে হবে। কি করে? দুই নাম। দুই নম্বর। মানে কোড চেঞ্জ করে, এটাকে কি বলে, কোড চেঞ্জ করে। যে আমরা কোশ্চেন। এক বলি না, হ্যাকার, হ্যাকাররা কি করে, হ্যাকাররা যে আমরা যে সাইট গুলো দেখি, যে ওয়েবসাইট গুলো দেখি,
বা যে প্রোগ্রামগুলো দেখি সবগুলো কোডিং এর মাধ্যমে হয়। কেননা প্রথম ক্লাস আপনাদেরকে বলেছিলাম কম্পিউটারকে কি বলা হয় বলেন? গণনা। গণনা গণনা। বা ক্যালকুলেটর। কম্পিউটারকে কি বলা হয়? ক্যালকুলেটর বলা হয়। ক্যালকুলেটর। কম্পিউটার কম্পিউটার মূলত হলো ক্যালকুলেটর। এটি ক্যালকুলেটর একটা আপডেট ভার্সন, তাই না? জি তো জি। কম্পিউটারের যে প্রোগ্রামের কাজগুলো আছে বা যেই আমরা স্ক্রিনে যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু কোডিং এর মাধ্যমে করা হয়। আপনি কালার বলেন, ফন্ট বলেন, ফন্ট সাইজ বলেন, ফন্ট স্টাইল বলেন, 2 কলাম বলেন, 1 কলাম বলেন, খারাপ পেজ বলেন, পাশাপাশি পেজ বলেন, যেটাই বলেন, যেটাই আপনি বলেন, এগুলো সবগুলো কি বলেন? কোডিং। কোড। কোডের মাধ্যমে করা হয়। ঠিক এই কোডের মাধ্যমে এক কোড দিয়ে আরেক কোডকে আঘাত করা হয়, যেমন লাঠি দিয়ে লাঠি খেলা। যেমন কি? লাঠি দিয়ে, লাঠি দিয়ে লাঠি খেলা। যেমন এক লাঠিওয়ালা আরেক লাঠিওয়ালাকে বাড়ি দেয়, সে লাঠি দিয়ে কি এটাকে ঠেক দেয়, তাই না? তো এই যে ঠেক দিতে পারবে না, মানে যার ঠেকের মধ্যে দুর্বলতা আসবে সে বাড়ি খাবে। এটা কি খাবে? বাড়ি খাবে। তো ঠিক এইভাবে এই যে যারা হ্যাকার আছে তারা হলো প্রোগ্রামার। হ্যাকার মানে কি? প্রোগ্রামার। মানে প্রোগ্রামার। তো এই প্রোগ্রামাররা কি করে? বিভিন্ন সাইট গুলোকে আঘাত করে। বিভিন্ন সাইট গুলোকে কি করে? আঘাত করে। তখন ওই সাইট গুলো যদি দুর্বল হয় তখন সে আঘাতে সেই সাইটটা কি হয়ে যায়? ভেঙে যায়। ফলে দেখা গেছে সেটা তার কবজায় চলে আসে। সেটা তার কি চলে আসে? তার কবজায় চলে আসে। তো এটাও আমাদের শিখতে হবে, মনে রাখেন। যারা, যাদের সময় আছে এবং যাদের মেধা আছে, যাদের সময় আছে এবং যাদের কি আছে, মেধা আছে। তারা এই হ্যাকিং এর কাজগুলো শিখবেন। কি জন্য শিখবেন? যেহেতু বিশ্ব এখন ভিন্ন ধর্মীদের হাতে, সুতরাং এই বিশ্বকে আপনারও হাতে নিতে হবে। কেননা যুদ্ধ ছিল ময়দানে, এখন যুদ্ধ হয় ঘরে ঘরে। এখন যুদ্ধ কি? ঘরে। সেই যুদ্ধকেও আপনাকে ঘরে থেকে প্রতিহত করতে হবে। সেই যুদ্ধকে আপনাকে কি করতে হবে? একটা টাইমে প্রতিহত করতে হবে। যেমন গত 2 দিন আগে দেখেছেন যে যুদ্ধটা আপনার লেগেছে, সেই যুদ্ধের একটা প্রতিদান হিসেবে কিছু হ্যাকাররাও তাদের দেশের কি করেছে, সাইটগুলোতে আঘাত হেনেছে এবং তাদের এতে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা কি হয়েছে? লস হয়েছে। একটা সাইট যদি তাদের 1 মিনিট বন্ধ হয়ে যায়, উদাহরণস্বরূপ ফেসবুক, উদাহরণস্বরূপ কি? ফেসবুক। ফেসবুক। এই ফেসবুক যদি ধরেন 1 ঘন্টার জন্য কেউ হ্যাক করে রাখে, তো 1 ঘন্টার কারণে ফেসবুকের কয়েক হাজার কোটি টাকা লস হবে। বলেন কিভাবে? এই ফেসবুকে না হলে কোটি কোটি মানুষ কি করে? বুস্ট করে। জি। তো এই 1 ঘন্টা যদি এটি বন্ধ থাকে তাহলে এই বুস্টের আর্নিং বন্ধ কিনা? বন্ধ। তো একটা সোর্স বললাম আপনাদের। এরকম আরো নানান ধরনের সোর্স রয়েছে ইনকামের। এরকম বিভিন্ন সাইট গুলো তাদের কি হয়? ইনকামের রাস্তা হয়। তারা ব্যবসায়িক ক্ষেত্রে, তারপরে আপনি যদি বলেন যে এখন কোন একটা সাইট থেকে কোনো কিছু কিনবেন, অথবা টিকিট সাইট থেকে টিকিট কিনবেন, সেই টিকিট সাইটটা বন্ধ হয়ে আছে, টিকিট কিনতে পারতেছেন না। এরকম অনেকগুলো, এটা একটা যুদ্ধ। সেই যুদ্ধ আপনি অংশগ্রহণ করতে পারেন ঘরে বসে। সুতরাং এটাও আপনাকে কি করতে হবে? শিখতে হবে, জানতে হবে। আপনার যদি সময় হয় অবশ্যই এটা শিখবেন। দেন এটাকে একটা আলাদা হিসেবে, হাতিয়ার হিসেবে নেবেন। ঠিক আছে? জি। এটা ছিল আমাদের ক্লাসের বিষয়বস্তু। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল, এবং মাইক্রোসফট এক্সেল এর পাশাপাশি আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কিছু প্রজেক্ট কাজ চালিয়ে নেবো ইনশাল্লাহ। এই নাম্বার দেওয়াটা